আমার নাম সুনিতা। যখন আমার বয়স মাত্র 18, তখন আমার থেকে 10 বছরের বড় 28 বছর বয়সী এক যুবকের সাথে আমার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের প্রথম রাতে উনি আমার সাথে এমন কিছু করেছিলেন যার জন্য আমি সারাটা রাত ভীষণ শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলাম। তার কারণ ছিল আমি সবই কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছিলাম। তাই প্রথমবারের মতো স্বামীর কাছে স্নেহ ও ভালোবাসা পেয়ে আমি একদিকে যেমন অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, তেমনি অন্যদিকে শারীরিক দিক থেকে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। আমি এক অতি সাধারণ দরিদ্র পরিবারে জন্মেছিলাম, কিন্তু বিধাতা আমাকে অপরূপ সৌন্দর্য দিয়েছিলেন। আমার মনে হয় আমার চেহারার সৌন্দর্যের কারণেই এক ধনী পরিবারে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি আমাকে কতটা গভীরভাবে ভালোবাসতেন তার প্রমাণ আপনারা এই কাহিনীর মাধ্যমে পাবেন। কিন্তু প্রশ্ন হলো, আমার স্বামী কি সত্যিই আমাকে মন থেকে ভালোবাসতেন, কিংবা এমন নির্দয় শ্বশুর শাশুড়ির সন্তান কি এতটা সহৃদয় হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের এই কাহিনীর মধ্যে খুঁজে পাবেন। আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা শুনে আপনাদের চোখেও জল চলে আসবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি ভাসুর এবং যা মিলে আমার সাথে যে আচরণ করেছিল তা শুনলে আপনাদেরও হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠবে। আমার শ্বশুর এবং ভাসুর প্রায় প্রতি রাতেই আমার শোবার ঘরে হানা দিত, ঠিক সেই সময়টাতেই যখন আমার স্বামী বাড়িতে উপস্থিত থাকত না। কেন আমার ভাসুর এবং শ্বশুর রাতের বেলায় আমার ঘরে আসত? আসলে আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল। আমার স্বামী আমাকে এতটা স্নেহ করতেন যা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার জায়ের কোলে তখন বছর 3 এক ফুটফুটে ছেলে ছিল। এরপর আমার বিয়ের 2 বছর অতিক্রান্ত হওয়ার পর আমি যখন প্রথমবার সন্তান সম্ভবা হলাম, তখন আমার স্বামী তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই বাড়িতে যেন পুত্র সন্তানই আসে। তখনই আমি তাদের আসল রূপ দেখতে পেলাম। তারপর এই বিষয়টি আমি আমার স্বামীকেও জানিয়েছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার স্বামীও তার বাবা মায়ের মতো পুরনো ধ্যান ধারণার মানুষ হবেন, তিনিও হয়তো পুত্র সন্তান লাভের আশায় বসে আছেন। কিন্তু আমি গর্ভবতী হওয়ার পর থেকেই আমার শ্বশুর শাশুড়ি প্রতিদিন আমাকে একটাই কথা শোনাতো যে সন্তান হলে ছেলেই হতে হবে, নতুবা নয়। তাদের মুখ থেকে এই কথা শুনতে শুনতে আমি যখন অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, তখন আর সহ্য করতে না পেরে আমি আমার স্বামীকে সব খুলে বলার সিদ্ধান্ত নিলাম। প্রথমে আমি আমার স্বামীকে এই কথা বলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে আমার শ্বশুর শাশুড়ির বলা কথাটা জানিয়েছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম যে এই বিষয়ে আমার স্বামীর চিন্তাভাবনা ঠিক কী। তারপর সেদিন রাতে আমি যখন আমার স্বামীকে বললাম যে তার বাবা মা আমার কাছ থেকে একটি নাতির আশা করে বসে আছেন এবং আমার যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে তারা আমার কন্যাকে গ্রহণ করবেন না, আমার স্বামী একথা শোনা মাত্রই আমার কাছে এসে আমার হাত ধরে বলেছিলেন, দেখো সুনিতা, তোমার গর্ভে যে সন্তানটি বেড়ে উঠছে সে আমার রক্ত, সুতরাং সে ছেলে হোক বা মেয়ে তাতে আমার কোনো কিছু আসে যায় না। আর তুমি আমার বাবা মার কথা ভেবে চিন্তা করো না, আমি বাবা মাকে এই ব্যাপারে বুঝিয়ে বলবো যাতে তারা এই ধরনের কথাবার্তা আর না বলে, কারণ এখনকার দিনে ছেলে এবং মেয়ে দুজনেই সমান, এখন কেউই কারোর থেকে কম নয়। তিনি আরও বলেছিলেন, আমি শুধু এটুকুই চাই যে আমাদের সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, সে ছেলে হোক বা মেয়ে যাই হোক না কেন। তাই তুমি এসব কথা নিয়ে বেশি ভেবো না, আমি তো সবসময় তোমার পাশে আছি, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। স্বামীর মুখ থেকে এই কথাগুলো শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এবং তাকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন স্বামীর কথা শুনে আমার মনের উদ্বেগ অনেকটাই কমে গিয়েছিল। আমিও ভাবতে লাগলাম যে আমার পাশে অন্য কেউ থাকুক বা না থাকুক, আমার স্বামী তো সর্বদা আমার সাথে আছেন। এমন নয় যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে একেবারেই পছন্দ করতেন না। তারা যখন জানতে পেরেছিলেন যে আমি গর্ভবতী, তখন তারা আমাকে ভালোবাসতে শুরু করেছিলেন, কিন্তু সেই ভালোবাসার পিছনে একমাত্র কারণ ছিল আমি যেন একটি পুত্র সন্তানের জন্ম দিই। এরপর ধীরে ধীরে যখন আমার প্রসবের সময় ঘনিয়ে এলো, তখন আমার বাড়ির সবাই খুব আনন্দিত ছিল। কিন্তু ডেলিভারির পর যখন আমার পরিবারের লোকেরা জানতে পারল যে আমি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছি, তখন আমার পাশে থাকা তো দূরের কথা, আমার মেয়ের মুখ পর্যন্ত দেখতে আসেনি। সেই সময় হাসপাতালে কেবল আমার স্বামীই আমার পাশে ছিলেন। এমনকি আমি যখন বুঝতে পারলাম যে মেয়ের জন্ম দিয়েছি বলেই আমার বাড়ির লোকেরা অত্যন্ত দুঃখিত, তখন আমি আমার স্বামীর হাত ধরে ক্ষমাও চেয়েছিলাম, কারণ আমি তার বাবা মাকে পুত্র সন্তান দিতে পারিনি। কিন্তু সেই মুহূর্তে আমার স্বামী বলেছিলেন, অন্য কেউ গুরুত্ব দিক বা
না দিক, তিনি তার মেয়ের জন্য অত্যন্ত সুখী। তারপর আমি যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম, তখন উঠতে বসতে সবসময় আমার শাশুড়ি এবং যা এমনকি আমার শ্বশুর এবং ভাসুরও আমাকে খোঁটা দিতে ছাড়ত না। আমার মেয়ের বয়স যখন 1 বছর হয়ে গেল, তখন আমার বাড়ির লোকেরা আমার মেয়েকে ঘৃণার চোখেই দেখত। আমার জায়ের ছেলের কোনো খেলনা যদি আমার মেয়ে খেলতে নিত, আমার যার সঙ্গে সঙ্গে আমার মেয়ের হাত থেকে সেই খেলনা কেড়ে নিত এবং আমাকে অকথ্য ভাষায় অপমান করত। এমনকি একদিন দুপুরবেলা আমি আমার মেয়েকে দোলনায় শুইয়ে রেখেছিলাম। সেদিন আমি যখন আমার শ্বশুর শাশুড়িকে খাবার বেড়ে দিচ্ছিলাম, তখন আমার মেয়ে কাঁদছিল। মেয়ের কান্না শুনে আমি যখন ভাতের পাত্রটি টেবিলে রেখে মেয়ের কাছে ছুটে গেলাম, তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বললেন, তোমার মেয়ে কাঁদছে বলে তুমি কি আমাদের না খাইয়ে বসিয়ে রাখবে? আগে আমাদের খেতে দেবে, তারপর তোমার মেয়ের কাছে যাবে। তোমার মেয়ে একটু কাঁদলে মরে যাবে না। শ্বশুর শাশুড়ির এমন নিষ্ঠুর কথা শুনে আমার বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। এইভাবেই আমার দিনগুলো কাটছিল এবং প্রতিটি মুহূর্তে আমাকে বাড়ির লোকের কটু কথা সহ্য করতে হতো। আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলতো, তুই একটা মেয়েকে জন্ম দিয়েছিস বলে আমাদের মান সম্মান সব ধুলোই মিশে গেল। তারপর আমার মেয়ের বয়স যখন 2 বছর, তখন আমি আবার গর্ভবতী হলাম। দ্বিতীয়বার যখন আমি সন্তান সম্ভবা হয়েছিলাম, তখনও আমার স্বামী আগের মতোই ভীষণ খুশি হয়েছিলেন। কিন্তু অন্যদিকে আমার স্বামী যখন বাড়িতে থাকতেন না, তখন আমার ভাসুর বা আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরে এসে বলতো, তুমি তো এক গরিব ঘরের মেয়ে, বাবার বাড়ি থেকে তো কিছুই নিয়ে আসনি, তার উপর তুমি একটি মেয়ের জন্ম দিয়েছ, কিন্তু এবারও যদি ছেলে না হয় তাহলে আমরা তোমাকে আর সহ্য করব না, তাই এবার তোমাকে ছেলেরই জন্ম দিতে হবে। আমার শ্বশুর শাশুড়ি ও ভাসুর যখন সারাক্ষণ আমার পেছনে লেগে থাকত, তখন আমি বাধ্য হয়ে আমার স্বামীকে বলেছিলাম যে এবার যদি আমার ছেলে না হয় তাহলে তার বাবা মা এবং দাদা আমার দ্বিতীয় সন্তানকেও মেনে নেবে না। তখন আমার স্বামী আমাকে বলেছিলেন, ডেলিভারির সময় যা হওয়ার তা পরে দেখা যাবে, এখন তুমি নিজের যত্ন নাও এবং ঠিকমতো খাওয়া দাওয়া করো, পরের কথা ভেবে দুশ্চিন্তা করো না। তিনি আরও বলেছিলেন, আর এবারও যদি আমাদের মেয়ে হয় তাহলেও আমার কোনো আফসোস থাকবে না, ছেলে হলেও আমার সন্তান আর মেয়ে হলেও আমার সন্তান। আমি আমার বাবা মাকে এই ব্যাপারে বুঝিয়ে বলবো, তাই তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। এমনকি আমার গর্ভের সন্তানের বয়স যখন 3 মাস, তখন আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে বলেছিল, বিক্রম, 3 মাস তো হয়ে গেছে, এবার তোর স্ত্রীর গর্ভে কি সন্তান আছে তার লিঙ্গ পরীক্ষা করা, এটা জানা দরকার যে এবার ওর পেটে ছেলে আছে নাকি মেয়ে। আমার স্বামীর নাম বিক্রম। আমার স্বামী তখন তার বাবা মায়ের কথা শুনে অত্যন্ত রেগে গিয়ে বলেছিলেন, আমি আপনাদের কতবার বলেছি যে আমি আমার স্ত্রীর কোনো রকম পরীক্ষা করাতে চাই না, কারণ ছেলে হোক বা মেয়ে তাতে আমার কিছুই যায় আসে না, আর মেয়ে হলেও তো সে আপনাদেরই রক্ত, তাহলে মেয়ে হলে আপনাদের অসুবিধা কোথায়? তাই আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা আমাদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করবেন না, আমরা এই ধরনের কোনো পরীক্ষা করাবো না। আর এবারও যদি আমার স্ত্রীর মেয়ে হয় তাহলেও আমি অনেক খুশি হব, কারণ মেয়ে হলেও সে আমারই সন্তান। আমার শ্বশুর শাশুড়ির কথা যখন আমার স্বামী মানতে রাজি হলেন না, তখন কিছুদিন পর আমার স্বামী একদিন আমাকে এসে বললেন, তাকে নাকি 3 দিনের জন্য দিল্লি শহরে যেতে হবে দোকানের জন্য মালপত্র কিনে আনতে। আসলে আমার স্বামী দোকান সামলাতেন এবং বাইরের কাজগুলো আমার ভাসুর করতেন, কিন্তু সেদিন আমার স্বামী বললেন আমার ভাসুরের নাকি অন্য জায়গায় কাজ আছে, তাই দিল্লি শহরে দোকানের মাল আনতে আমার ভাসুরের পরিবর্তে আমার স্বামীকেই যেতে হবে। প্রথমে আমার স্বামী দিল্লি যেতে রাজি হননি। তিনি আমার ভাসুরকে বলেছিলেন, দাদা, এই সময় আমি অন্য শহরে কিভাবে যাব? আমাকে তো আমার স্ত্রীর পাশে থাকতে হবে, আপনি তো জানেনই যে ও গর্ভবতী। স্বামীর কথা শুনে ভাসুর আমার স্বামীকে বলেছিলেন, বিক্রম, তুই এটা কি ধরনের কথা বলছিস? তোর বউ কি আমাদের কেউ নয়? ওর দায়িত্ব তো আমাদের উপরেও আছে, ওর খেয়াল আমরাও রাখতে পারবো। মা বাবা আর তোর বৌদি তো বাড়িতেই আছে ওর যত্ন নেওয়ার জন্যে, তাই এসব চিন্তা না করে তুই দোকানের মালটা নিয়ে আয়, না হলে পরে অনেক সমস্যায় পড়তে হবে। আমার ভাসুরের কথা শুনে আমার স্বামী দিল্লি শহরে যেতে রাজি হয়েছিলেন। আমার স্বামী দিল্লি চলে যাওয়ার পরই শ্বশুরবাড়িতে আমার সাথে আসল খেলা শুরু হয়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি ও ভাসুরের আসল রূপ তখন আমার সামনে প্রকাশ পেল। আমার স্বামী তখন বাড়িতে ছিলেন না। আসলে আমার স্বামীকে বাড়ি থেকে দূরে পাঠানোর পেছনে তাদের এক গভীর এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়েছিল। আমার স্বামী দিল্লি চলে যাওয়ার পরের দিন সকালে আমার শাশুড়ি আমার ঘরে এসে বললেন, আমাকে নাকি হাসপাতালে নিয়ে যাবেন কিছু অতিরিক্ত পরীক্ষা করানোর জন্যে। আমি আমার শাশুড়ির কথা শুনে হাসপাতালে যেতে রাজি হয়েছিলাম।
তারপর হাসপাতালে পৌঁছানোর পর একজন নার্স যখন আমাকে হাসপাতালের একটি বিশেষ পোশাক পরতে দিলেন, সেই পোশাকটি হাতে নেওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, আমার তো শুধু একটি অতিরিক্ত পরীক্ষা হবে, তাহলে আমাকে হাসপাতালের পোশাক পরতে হবে কেন? তখন নার্স আমাকে যা বলেছিলেন তা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। কারণ সেই নার্স বলেছিলেন, আমার গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ করার জন্য পরীক্ষা হবে, যার মাধ্যমে জানা যাবে যে আমার পেটে ছেলে আছে নাকি মেয়ে। নার্সের কথা শোনার পর আমি তাকে বলেছিলাম, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, কারণ আমি তো এখানে একটি সাধারণ পরীক্ষার জন্য এসেছি। নার্স তখন আমাকে বলেছিলেন, তোমার শাশুড়ি তোমার সন্তানের লিঙ্গ পরীক্ষার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছেন, তাই তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে এই বিছানায় শুয়ে পড়ো। আমি যখন নার্সের কথা শুনে পোশাক পরিবর্তন করতে রাজি হলাম না, তখন নার্স আমার শাশুড়িকে আমার কাছে ডেকে নিয়ে এসেছিলেন। এরপর আমার শাশুড়ি আমাকে যা বলেছিলেন তা শুনে মনে হলো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমার শ্বশুর এবং শাশুড়ি তখন আমার কাছে এসে বলেছিলেন, বেশি নাটক করার কোনো প্রয়োজন নেই, চুপচাপ যা বলছি তাই কর। তারপর আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে তারা আমার পরীক্ষা করায়। যখন তারা জানতে পারল যে এবারও আমার গর্ভে কন্যা সন্তান রয়েছে, তখন আমার শ্বশুর শাশুড়ি সেদিনই জোর করে আমার গর্ভের সন্তানটিকে নষ্ট করে দেওয়ার কথা বলেছিল। আমার শ্বশুর শাশুড়ি মিলে ডাক্তারকে অনেক টাকা ঘুষ দিয়েছিল। ডাক্তার খুব ভালোভাবেই জানতেন যে এই কাজ সম্পূর্ণ বেআইনি, তা সত্ত্বেও সেই ডাক্তার টাকার লোভে আমার শ্বশুর শাশুড়ি ও ভাসুরের কথা শুনে আমার সমস্ত আর্তনাদ উপেক্ষা করে জোরপূর্বক আমার গর্ভের নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছিল। তারপর তারা যখন আমাকে বাড়িতে নিয়ে এলো, তখন আমি কেঁদে কেটে তাদের বলেছিলাম, আপনারা আমার সাথে ঠিক করেননি, আপনারা অনেক বড় পাপ করেছেন। তখন আমার শ্বশুর শাশুড়ি ও ভাসুর বলেছিল, নিজের মুখটা একদম বন্ধ রাখবি, আর এই কথাটা ভুলেও বিক্রমকে বলবি না, নইলে তোর একটা মেয়েকে যেমন শেষ করেছি তেমনি বেশি বাড়াবাড়ি করলে তোর আরেকটা যে আছে তাকেও শেষ করে দিতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না, তাই সাবধান, বিক্রম যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। সেদিন আমি সবকিছু বুঝতে পেরেছিলাম যে আমার বাড়ির লোকেরা কেন হঠাৎ করে আমার স্বামীকে বাইরে পাঠিয়েছিল। আসলে তারা আমার সঙ্গে এই জঘন্য কাজটি করার জন্যই আমার স্বামীকে দূরে পাঠিয়েছিল। কারণ আমার বাড়ির লোকেরা খুব ভালোভাবেই জানত যে আমার স্বামী বাড়িতে থাকলে তাদের এই পরিকল্পনা কোনো দিনই সফল হবে না। তারপর 3 দিন পর যখন আমার স্বামী বিদেশ থেকে বাড়ি ফিরে এলেন, তখন আমার শ্বশুর শাশুড়ি ও ভাসুর মিলে আমার স্বামীকে মিথ্যে কথা বলেছিল যে আমি নাকি রান্নাঘরে পা পিছলে পড়ে গিয়েছিলাম এবং তার ফলেই আমার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। আমার স্বামী স্বপ্নেও ভাবতে পারেননি যে তার বাবা মা ও দাদা মিলে আমার সঙ্গে এত বড় অন্যায় করেছে। এমনকি আমি আমার স্বামীকে সত্যি কথাও বলতে পারিনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি তো আগেই আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি আমার স্বামীকে সত্যি কথা বলি তাহলে তারা আমার বড় মেয়েটিকেও শেষ করে দিতে দ্বিধা করবে না। এইভাবে আরও 1.5 বছর কেটে গেল। তারপর আমি যখন 3য়বার গর্ভবতী হলাম, তখন আমার স্বামী আবারও ভীষণ খুশি হয়েছিলেন। আমার বাড়ির লোকেরাও খুশি হয়েছিল, এই ভেবে যে এবার হয়তো আমার পুত্র সন্তান হবে। কিন্তু এবারও যখন তারা জানতে পারল যে আমার গর্ভে কন্যা সন্তান আছে, তখন আমি 8 মাসের গর্ভবতী। সেই সময় আমার স্বামী আবার কাজের জন্য অন্য শহরে গিয়েছিলেন। আসলে আমার স্বামীর আমাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তাকে বাধ্য হয়েই কাজের জন্য অন্য শহরে যেতে হয়েছিল। আমার মনে যেহেতু আগে থেকেই শ্বশুর শাশুড়ির প্রতি একটা ভয় ঢুকে গিয়েছিল, তাই আমি আমার স্বামীকে বলেছিলাম তিনি যেন আমাকেও নিজের সঙ্গে নিয়ে যান। কিন্তু স্বামী তখন অনেক ভালোবেসে আমাকে বলেছিলেন, এই অবস্থায় তোমার আমার সঙ্গে যাওয়াটা ঠিক হবে না, কারণ তোমার এখন 8 মাস চলছে, তাই তুমি বাড়িতে থেকে আরাম করো, আর বাড়িতে তো মা, বৌদি এবং বাকিনা আছে, তোমার কোনো অসুবিধা হবে না, আমি তো 3 দিন পরেই ফিরে আসব। তারপর আমার স্বামী যখন আমাকে ছেড়ে 3 দিনের জন্য অন্য শহরে চলে গেলেন, তারপরেই আমার সঙ্গে যা হয়েছিল তা শুনলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। আসলে সেদিন সকালে আমার শ্বশুর শাশুড়ি আর ভাসুর আমাকে বলল তারা নাকি আমার গর্ভের সন্তানের লিঙ্গ পরীক্ষা করাবে। কিন্তু এবার আমি আর চুপ করে থাকিনি। আমি তখন মুখ খুলতে বাধ্য হয়েছিলাম এবং বলেছিলাম, যাই হয়ে যাক না কেন আমি এবার আমার সন্তানকে কিছুই হতে দেব না। এমনকি আমি যখন তাদের সঙ্গে হাসপাতালে যেতে রাজি হলাম না, তখন আমার ভাসুর ও শ্বশুর মিলে আমাকে অমানবিকভাবে প্রহার করেছিল। তারা আমার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল, আমাকে এমনভাবে মেরেছিল যে আমার নাক ও মুখ ফেটে রক্ত ঝরতে শুরু করেছিল। কিন্তু তবুও আমি হার মানিনি। তারা যখন আমার উপর শারীরিক অত্যাচার শুরু করেছিল, তখন আমি তাদের ভয়ে নিজের ঘরের ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর তারা যখন আমাকে দরজা খোলার জন্য চাপ দিচ্ছিল, তারপরেও আমি দরজা খুলিনি। তখন আমার ভাসুর ও শ্বশুর মিলে ঘরের দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করেছিল। ঠিক সেই মুহূর্তে আমি আমার স্বামীকে ফোন করে সমস্ত সত্যি কথা জানিয়েছিলাম যে এর আগের সন্তানটিকেও আমার বাড়ির লোকেরা জোর করে নষ্ট করিয়েছিল।
তারপর ওই মুহূর্তে আমার শ্বশুর ও ভাসুর দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে আমাকে জোর করে হাসপাতালে নিয়ে যায় আমার গর্ভের সন্তানটিকে নষ্ট করার জন্য। ডাক্তারও যখন আমাকে জোর করে ইঞ্জেকশন দিয়ে অপারেশন করে আমার গর্ভ থেকে সন্তানটিকে বের করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় আমার যা পুলিশ নিয়ে হাসপাতালে উপস্থিত হলেন। এর ৩-৪ ঘন্টা পরেই আমার স্বামী ফ্লাইটে করে দ্রুত হাসপাতালে চলে আসেন। তারপর আমার স্বামী তার বাবা মা ও দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তখনও আমার শ্বশুর শাশুড়ি নিজেদের ভুল স্বীকার করতে রাজি হয়নি। তারা আমার স্বামীকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে তারা নাকি আমাদের ভালোর জন্যই এই কাজ করেছে, কারণ তাদের মতে মেয়েরা নাকি পরিবারের সম্মান নষ্ট করে দেয় আর ছেলেরাই বাড়ির মাথা উঁচু করে রাখে। আসলে আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত নিচু মানসিকতার মানুষ ছিলেন। তারপর ওই সময় আমার স্বামী সেই হাসপাতাল থেকে আমাকে অন্য একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। আমাকে যেহেতু আগে থেকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তাই আমার গর্ভের সন্তানটি আগেই মারা গিয়েছিল। কারণ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেও আমার শ্বশুর শাশুড়ি ও ভাসুর মিলে আমার উপর অমানসিকভাবে শারীরিক অত্যাচার করেছিল। আমার স্বামীর বাইরে চলে যাওয়ার সুযোগে তারা আমার গর্ভে তৃতীয়বারের মতো কন্যা সন্তান আছে কিনা তা জানার একটি ভালো সুযোগ পেয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন তারা জানতে পারে যে এবারও আমার গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে, তখন তারা কোনো দ্বিধা না করে সেই ৮ মাসের নির্দোষ শিশুটিকেও শেষ করে দিতে চেয়েছিল। এরপর ডাক্তাররা আমার সন্তানকে আর বাঁচাতে পারেননি। এবারও আমার সন্তান আমার শ্বশুর শাশুড়ির কারণেই মারা গেল। তবে ডাক্তাররা আমাকে বাঁচাতে পেরেছিলেন। সেই সময় আমার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। তারপর আমার স্বামী তার বাবা মাকে ক্ষমা করেননি। তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তার বাবা মা, দাদা, এমনকি সেই ডাক্তারকেও এত বড় অপরাধ করার জন্য জেল হয়েছিল। এখন আমি আমার স্বামীর সঙ্গে আর ওই বাড়িতে থাকি না। আমরা অন্য জায়গায় একটি নতুন বাড়িতে থাকি। আমি আমার স্বামীর সঙ্গে খুব ভালো আছি এবং শান্তিতে আছি। অনেকেই বলে থাকেন যে পিতামাতা খারাপ হলে সন্তানেরাও নাকি খারাপ হয়, কিন্তু আমার স্বামীর ক্ষেত্রে এই প্রবাদটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল। তার বাবা মায়ের চিন্তাভাবনা খারাপ হলেও আমার স্বামী কিন্তু অত্যন্ত দয়ালু এবং দায়িত্বশীল একজন পুরুষ ছিলেন। আমার স্বামীর মতো একজন মানুষকে নিজের জীবনে পেয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি। এখন আমি আমার স্বামীর সঙ্গে অনেক সুখে আছি এবং ওই ঘটনার পর থেকে আমরা শ্বশুর শাশুড়ির সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।